সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ফিরে যাবে না, মানে যাবে, যেতে বাধ্য হবে। আপনি ঠিকই বলেছেন, অর্ধেক ঠিক আছে, ফিরে যাবে না, ওটা আমিও বলেছি, ক্যান্টনমেন্টে ফেরত যাবে না। আপনি যেটা বলছেন আমিও বলেছি, এটা তাদের বাটপারি। কিন্তু জনগণ তাদের ঝেঁটিয়ে বিদায় করবে, জনস্রোতে, জনগণের মিছিলের ঢেউয়ে, এই ওয়াকার মোয়াকার এগুলো সব চলে যাবে। তো এরা চেষ্টা করবে মোল্লাদের দিয়ে একটা ভেজাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের সাথে মোল্লাদের ফাইনাল একটা সংঘর্ষ করার চেষ্টা করবে মিলিটারিরা। কিন্তু এবার মোল্লা মিলিটারি একাত্তরে যদি মোল্লারা পরাজিত হয়, পাকিস্তানি মিলিটারি পরাজিত হয়, এইবার তো বাংলাদেশি মোল্লা মিলিটারি এরাও পরাজিত হবে, কোনো সন্দেহ নেই। তো মুখোমুখি হবে, এটা মনে রেখেছে। এবং এগুলো পই করে হিসাব নেবো আমরা, পাই করে হিসাব নেব। কারো মুরত নাই এটা ঠেকাবে। পৃথিবীর কোন শক্তি এই সমস্ত বাটপা রাজাকার আলবদদের চেলাতামন্ডরা বাংলাদেশের সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা, সঙ্গীত, শিল্প, সাহিত্য যে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো আমরা ছাড়বো না, বাংলাদেশের জনগণ ছাড়বে না। আমরা মুখোমুখি হবই তাদের। আসলে এই দেশের বহু মানুষ, আমরা তো মনে করি দাড়ি টুপি আলারা আর মিলিটারির এই শুধু রাজাকারগিরি করে, এরাই দেশের স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ চায় নাই, জয় বাংলা স্লোগান এদের বুকে কাঁপন ধরতো। তাদের মধ্যে যে কোট্টায়ালা ইউনুসেরাও আছে, এইরকম মতিউর রয়েরাও আছে। জি, ধন্যবাদ। আপনার ভক্তরা তো আপনাকে জিন্দাবির বলে। একজন জানতে চাইছে, ফরিদ ভাই ইউনুসের ভবিষ্যৎ কি হবে বলবেন কি প্লিজ? ইউনুসের ভবিষ্যৎ বলে দিয়েছি তো, পেটে পাড়া দিয়ে পাবলিক গুবার করে ফেলবে বাংলাদেশে থাকলে। তারা বিচার আচারে নেওয়ার আপনারা সুযোগ পাবেন না ভাই। আওয়ামী লীগ এসে যদি বলে, কাউরে কিছু বলবো না আমরা, কিন্তু পাবলিক ইউনুসেরে ছাড়বে না। পাওয়া মাত্রই, আপনাদের মনে নাই গাজীপুরের এক শ্রমিক মাত্র 6-7 মাস যায় নাই, কি বলেছিল, ইউনুসেরে যদি পাইতাম তাহলে ড্যাশ করে দিতাম। গাজীপুরের এক শ্রমিক বলে নাই? তাহলে ক্ষমতায় থাকতেই যারা এই কথা বলছে মানুষ, সাধারণ শ্রমিক, তাহলে তারে যখন ক্ষমতা থাকবে না, যখন এই আমার ভাবির পোলাদের মামা, এই যে মিলিটারি মামা ওয়াকার চলে যাবে, যখন এই তার উপর ছত্রছায়া, বিদেশি পরাশক্তি ছত্রছায়া চলে যাবে, তারপরে পাবলিক কি করবে এখন বুঝে ফেলেন। ভয়ঙ্কর পরিণতি হবে এদের, ভয়ঙ্কর। এখানে বাংলাদেশের মিডিয়ার জগৎটাই ডান ও বামের দখলে। এর মধ্যে বামেরা মাঝে মাঝে ডানের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করে। এই কথাটা 75 ভাগ সত্য বলেছেন, কিন্তু মিডিয়া এখন মৌলবাদীদের দখলে, ভয়ঙ্কর রূপে মৌলবাদীদের দখলে, শুধু ডান আর বাম না। তবে কথাটা সুন্দর বলেছে, এদের মধ্যে বামেরা মাঝে মধ্যে ডাইনের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করে, এবং ভয়ঙ্কর, চমৎকার বলেছেন এই সোহেল মজুমদার শিবর, আপনি ঠিকই বলেছেন, চমৎকার বলেছেন। আমাদের না, আমরা যখন প্র্যাকটিক্যালি মিডিয়াতে ছিলাম, আমাদের এখানে ধরেন জামাত শিবিরের লোকজন 4-5 জনকে আমরা চিনতাম, কিন্তু এবং ওরা প্রকাশ করতো। কিন্তু আমাদের আশেপাশে যে এত লোকজন ছিল, সেটা মোটেই আমরা টের পাইনি। কিন্তু সেই কথা এটা প্রকাশ করে, এটাই তো মুনাফেকের লক্ষণ। সেই জন্য ইসলামের দৃষ্টিতে মুনাফেকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে ইসলাম। কেন? কারণ মুনাফেকেরা আসলে ভয়ঙ্কর ক্ষতিকারক। এরা হলো মুনাফেক, এরা গুপ্ত থাকবে, মুনাফেকি করবে, হিপোক্রেসি করবে। তার জন্য বুঝতে হবে, আমিও তো বুঝতে পারি। আমার সাথে একজন চলতো, 5 তারিখে জানছি, 3 তারিখেও আমি জানি নাই সেই যে জামাত করে। 5 তারিখে সেদিন ঘটনা ঘটে গেল, 5 তারিখে বিকেল বেলা দেখি তার ছবি আমার একজন পাঠাচ্ছে, কি ফরিদ ভাই, এর সাথে না, আপনার সাথে না এর দেখতাম, এই যে দেখেন কোন দল করে। আমি চমকে গেছি, কোনোদিন আমি জামাত শিবিরের মিছিলে দেখি নাই, জামাত শিবিরের সাথে মিশতেও দেখি নাই, তারে আমি কোনোদিন বসে থাকতেও দেখি নাই। কিন্তু 5 তারিখ থেকে দেখি সে জামাত, মানে সে আমার সাথে অনেকদিন চলে, আমি চিনতেই পারিনি। এরকম গুপ্ত হয়ে থাকে আসলে, মানে এদের চেনা বড় মুশকিল। কারণ এদের গুপ্ত হওয়ার উপায় নাই, কারণ এরা এই যে এখনো গুপ্ত, অর্ধেক কিন্তু গুপ্ত। এই যে দেখতেছেন প্রকাশ্য এসেছে, অর্ধেক কিন্তু তারা গুপ্ত রেখেছে। আওয়ামী লীগের ভিতরে এখনো রেখে দিয়েছে, এখনো। আর বিএনপির ভিতরে তো আছে, কোনো সন্দেহ নেই। বিএনপিতে তো 50%, ছাত্র দলে 50% শিবির, যুব দলে 50% শিবির, বিএনপিতে 50% জামাত, এবং এমনকি আওয়ামী লীগের ভিতরেও এই মুহূর্তে রয়েছে অসংখ্য জামাত। আমরা একজন লিখেছেন আওয়ামী লীগের কোনো মিডিয়া নাই কেন? এটা আওয়ামী লীগের ব্যর্থতা। আমরা বিস্ময়কর ভাবে লক্ষ্য করলাম, আওয়ামী লীগের আমলে এত সুযোগ সুবিধা নিয়েছে মিডিয়ার লোকেরা, কিন্তু আসলে তারা তো ভেতর থেকে তো তারা ভেতর থেকে তারা আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ ভেবেছিল এগুলো তাদের, কিন্তু না, আদর্শিক ব্যক্তি ছাড়া কেউ শেষ মুহূর্ত থাকে না, এটা এবার প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু আবার
ওই আদর্শ আবার ভুলবেন, ওই আদর্শ ঠিকই থাকবে, অন্য লোক আপনি ভিতরে আনতে পারবেন না। এবং আপনি যে সাংবাদিকদের কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার মফস্বল পর্যায়ে আমরা অনেক সাংবাদিককে চিনি, জানি, অনেক সৎভাবে চলেন, অনেক কষ্ট করে চলেন, কিন্তু তারা জি, তাও আছে, সত্য। তাদের অবস্থা খুব খারাপ। যারা সৎভাবে চলে তাদের প্রভাব কম। যারা সৎভাবে, শুধু সাংবাদিকতা না, যারা সৎভাবে থাকে মোল্লা, তাদেরও দেখবেন যারা মোল্লাগিরি করে সৎভাবে, তাদেরও কিন্তু বাড়িঘর নেই। আমি অন্তত 5-7 জনকে চিনি যাদের বয়স আমার চেয়ে বেশি, তারা এখনো তাদের বাড়ি পাকা করতে পারে নাই, ছাদ পাকা করতে পারে নাই। কিন্তু তার ছাগরেদেরা শুক্রে 8 দিন হয়ে ইসলামী আন্দোলন করার পরে 1 সপ্তাহ পরে নিচে মোটরসাইকেল, 6 মাস পরে কিনছে জায়গা, 1 বছর পরে করছে বাড়ি। কিন্তু যারা প্রকৃতই আলেম, মোল্লা সাহেব, যারা তথাকথিত ফ্রডিং এ নাই, রাজনীতিতে নাই, বদমাইশিতে নাই, তারা কিন্তু তাদের স্বাস্থ্য কারো কিন্তু পেটের গ্রস্ত পারে নাই, কারো পশ্চাৎ দেশ। সে সমস্ত মৌলবীরাও যে কোনো পেশাতে সৎ লোক যারা থাকবে, তাদের পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হওয়ার সম্ভাবনার সুযোগ নাই। তাদের পেট আমার ভাবির পোলা ঠান্ডা মাহমুদের মতো হওয়ার সুযোগ নাই। তাদের পেট আমার আরেক ভাবির পোলা নাহিদের মতো ফোলার সুযোগ নাই, যদি প্রতারণা না করে। সম্ভবই না। এবং ঢাকা কেন্দ্রিক যে সাংবাদিক নেতারা এই এই মফস্বলের এই যে সৎ মানুষ, কষ্টে থাকা মানুষ, তাদের কিন্তু প্রতিনিধিত্ব করে না, কিন্তু এরা না, করে না। এরা, আমি অনেক সাংবাদিকের চিনি, বাসা ভাড়া 4 মাস 5 মাস বাকি বাসা ভাড়া দিতে পারে না, কারণ তারা সৎ লোক। একটা উদাহরণ দেই, রবিন ভাইয়ের নাম তো জানেন। রবিন ভাই প্রকাশক, শ্রাবণ প্রকাশনী, এত বড় একটা প্রকাশনী, তার কিন্তু টাকার সমস্যা লেগেই থাকে। কারণ কি? কারণ তার পেশা তিনি সৎ। চিটাগাং এর একজন প্রকাশক চিনি, নামটা টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না। তার বই প্রকাশনা কই হয়, কই যায় জানি না, কোটি কোটি টাকার মালিক, অথচ তার প্রকাশনীর নাম কেউ জানে না, কিন্তু তিনি কোটি কোটি টাকার মালিক। আর রবিন ভাই এত প্রখ্যাত তার প্রকাশনা, শ্রাবণ প্রকাশনী, তার কিন্তু ব্যালেন্স নাই। রবীন্দ্রের একটা কবিতা শুনবো এখানে। আরেকটা ব্যাপার আপনাকে একজন, আমরা আমাদের শিরোনাম দেখে এবার লিখেছেন, জননেত্রী শেখ হাসিনা 3 বাহিনী প্রধানকে চিনতে পারলেন না, বিশেষ করে ওয়াকারকে। যে দেশে সেনাপ্রধান বিশ্বাসঘাত হয়, সেই রাষ্ট্রপ্রধান টিকে থাকা মুশকিল। একজন সেনাপ্রধান বাছাই করতে। এটা ঠিকই বলেছে। এটা আমার ধারণা যে এত বড় ভুলটা আসলে তার সেনা প্রধান তো বাছাই তো আর শেখ হাসিনা করেন, তিনি তো আর ক্যান্টনমেন্টে যায় ঘুরেন না, তাকে ডিজিএফআই বা পুলিশের, মানে বাংলাদেশ 8টি গোয়েন্দা সংস্থা আছে, তার কাছে রিপোর্ট দেয়, সেই অনুযায়ী তারা করে, তারপর সিদ্ধান্ত নেয়। আমার ধারণা এখানে শেখ হাসিনাকে বিভ্রান্ত করা হয়েছে, কোনো সন্দেহ নেই। একটা উদাহরণ দেই, এটা আমি কালকে নাকি পরশুদিন কোথায় বললাম। শেখ হাসিনার যিনি বডিগার্ড ছিলেন তাদের একজন, তার বাপ জামাত, তার মা জামাত, তার বাপ পাকিস্তানে ছিল, তার মা প্রকাশ্য জামাত করে, তার ছেলে শেখ হাসিনা বডিগার্ড কিভাবে হয় বলেন আপনি? সবচেয়ে মজার বিষয়, সেই বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি, আমি বিশ্বাস করি নাই প্রথমে, গিয়ে দেখি জামাত করলো তার বাড়িতে সব ইন্ডিয়ান জিনিস, সব কিছু যা আপনি বাসায় গিয়ে ঢুকিয়ে দেখবেন সব ইন্ডিয়ান জিনিস। তাহলে শেখ হাসিনার বডিগার্ড যদি, সেনাপ্রধান তো অনেক বড় ব্যাপার, তার বডিগার্ড গুলো তো আরো রিস্কি, তাদের তো সবকিছু ডিজিএফআই রিপোর্ট থাকে। যার বাপ জামাত, যার মা জামাত, যার ভাই জামাত, সেই ছেলেটা কিভাবে শেখ হাসিনার বডিগার্ড হয়? বরং বেশি ছিল, এটাই তো বেশি। আমি বিশ্বাস করিনি। আমার পরিবারের একজন লোক আমাকে বলেছিল এই কথা। এই তথ্য আমি বহু জায়গায় দিয়েছি, আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করাইতে পারিনি। আমরা ওই যে এর আগে একজন লিখেছিল যে আওয়ামী লীগের মিডিয়া নাই কেন, একজন লিখেছেন আরে ভাই মিডিয়া তো ছিল, সব শালা তো অভিনয় করেছে, কেউ চেনা যায় না। তিনি চমৎকার বলেছেন, তিনি ঠিকই বলেছেন যে সব ছিল, সব অভিনয় করেছে, এমনকি অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। এই যে দেখেন আপনার যে আরে ময়মনসিংহের আর কি বয়াতি, কদ্দুস বয়াতি, লক্ষ লক্ষ টাকা নিল শেখ হাসিনার কাছে চিকিৎসার কথা বলে, কি ভাবটানা নিল। কত শিল্পী তখন বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেল, শেখ হাসিনার ভক্ত হয়ে গেল। ভাইরে ভাই, রবীন ভাইয়ের সাথে, ভাইরে ভাই, মুক্তিযুদ্ধের বই গাড়ি আমরা করে কত লস, রবীন ভাই লসে, কিস্তির টাকা দিতে পারে না, গাড়ির টাকা দিতে পারে না কিস্তির, কত সমস্যা। আমাদের খাওয়ার টাকা কোনো সময় আমাদের হাওলাত করে নিতে হইতো, কিন্তু আমাদের কোনোদিনই সরকারের 1 টাকা কোনো সহায়তা করে নাই। কোন আওয়ামী লীগের বড় নেতা এসে বলে না 1 কাপ চা খাও, কিন্তু আমরা দেখছি যারা জামাত করে তাদের
শুধুমাত্র আওয়ামী লীগের সামসামি তাদের 5-8 কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধু নিবেদিত হবে সারা দেশে বই নিয়ে ঘুরতাম, বঙ্গবন্ধুর বই গাড়ি নিয়ে, কিন্তু আমাদের একটা ছবি তুলতে দিত না, তাদের সেলফি নিতে দিত না, শরম পাইতো। আমাদের সাথে সেলফি তুলতে ইজ্জত চলে যায়। তারা ভাবছে আমরা না বইয়ের দোকানদার, বই সব কি পারে, এটা সেলসম্যানের সাথে ছবি তুলবে। দুইটা ছিল আমাদের আদর্শিক প্রচার। আমরা চেয়েছিলাম, কারণ রবিন ভাই যদি 2-3 জন লোক রাখে, প্রত্যেকের বেতন দিতে হবে 30,000। কোথায় পাবে রবিন ভাই বেতন? তার নিজেরই অফিস ভাড়া দিতে পারে না, গাড়ির কিস্তি দিতে পারে না, তার স্টাফের বেতন দিতে পারে না প্রেসের। তাহলে আমাদের কেমনে দিবে? 30,000 করে দিলে মানে মিনিমাম আমার তো ঘর ভাড়াই 35,000 টাকা, সে আমার কিভাবে টাকা দিবে? আমরা লামসাম ভাবে আমরা চলতাম আদর্শিক প্রচারের জন্য। আমরা থাকতাম, আমি, যুবরাজ সহ আরো কেউ কেউ থাকতাম আমরা। আপনি তো যুবরাজকে চিনেন, আমাকে তো আরো কয়েকজন ছিল, নামটা এই মুহূর্তে মনে নেই। আমরা তো যাইতাম, আমরা রবীন ভাই শুধু আমরা খাইতাম, আমাদের গাড়ি ভাড়া দিত আর খাইতাম, আমরা শুধু খাওয়া দাম আর গাড়ি ভাড়া। আমরা এই একজন আপনাকে জানতে চাইছেন দেশের স্বাধীনতা কিভাবে ফিরে পেতে পারি? আমার মনে হয় মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশে সে 71-এর মতো পরিস্থিতি বিরাজ করবে। আমরা শুধু 71 শুনেছি গল্প, এইবার আমরা 71-এর মতো একটা কিছু আমাদের করতে হবে, বিকল্প বোধহয় নাই। আর আমি তো বলেই দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই স্বাধীনতা বিরোধীদের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ, সবাইকে মুখোমুখি হতেই হবে। আমার কেন যেন মনে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তাদের আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সহ এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর সাথে এই যে আমার ভাবির পোলা জামাত, বিএনপি, হেফাজত, সামরান আইপি, এমনকি মোল্লা মিলিটারি মুখোমুখি হতেই হবে। তাছাড়া উপায় নাই, কোনো উপায় নাই। আপনি ঠিকই বলেছেন, একজন নওয়াব সিরাজের আত্মীয় ঘাতক সেনাবাহিনী ছিল। আসলে ওয়াকার জননেত্রী শেখ হাসিনার কতটুকু কাছের আত্মীয়, প্রচার যদিও চলে, কেউ কিন্তু আমাকে বলে নাই যে তার সরাসরি আত্মীয়, অনেক দূরের আত্মীয় রে ভাই, অনেক দূরের আত্মীয়। অনেক দূরের আত্মীয়। শুনেন, মুসলমানদের একটা সুবিধা আছে, মানে কেউ যদি আপনার গোষ্ঠীতে বিয়ে করে সবাই আপনার আত্মীয় হয়ে যাবেন। দূরের আমারও অনেক আত্মীয় আছে ভাই। আমিও যদি ক্ষমতায় যাবো না, তখন দেখবেন আমার কত আত্মীয় বাড়াই পড়বে। আমি যদি ক্ষমতা পাই, কখনো আমার আত্মীয় দেখবেন অভাব নাই। এখন কিন্তু একটা হারিকেন লাইট খুঁজে পাই না, কিন্তু তখন দেখবেন যে আমার আত্মীয়র অভাব নাই। পত্রিকায় আসবে, আমার আত্মীয়রও দেখবেন, সব জায়গায় পাওয়া যাবে। তখন পুরো জামালপুরে আমার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাবে, বরিশালে পাওয়া যাবে, কুমিল্লায় পাওয়া যাবে। এখন আমার বাড়িতে আমি আমার আত্মীয় খুঁজে পাই। এটাই দুনিয়ার নিয়ম ভাই, ক্ষমতায় থাকলে। এখানে বলছেন প্লিজ টক অ্যাবাউট টু নিড অ্যান এক্সাইল গভর্নমেন্ট হু নিড অ্যানাদার অফ। চমৎকার একটা কথা, এটা আমি আগে বলেছিলাম যে যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন, কিন্তু আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে একটি এক্সাইল গভর্নমেন্ট ঘোষণা করা উচিত, ফর্ম করে এক্সাইল গভর্নমেন্ট তৈরি করে। কারণ এটা আমাদের গভর্নমেন্ট না, এই ভাবির পোলাদের গভর্নমেন্ট, জামাত, বিএনপির গভর্নমেন্ট, এটা আমাদের দেশের গভর্নমেন্ট না, এটা পূর্ব পাকিস্তানের গভর্নমেন্ট। তাই আমরা গভর্নমেন্ট ঘোষণা করতেই পারি, করা যেতেই পারে। আমি আপনার সাথে একমত, এটা আমি বছর খানিক আগেই বলে ফেলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে একটা এক্সাইল গভর্নমেন্ট ফর্ম করা উচিত। আমি বলেছিলাম প্রবাসী সরকার গঠন করা উচিত। আমি বলেছি যে অবশ্যই একটা বিপ্লবী প্রবাসী সরকার। প্রবাসী সরকার তো 71 ছিল, এইবার নাম দিতে হবে বিপ্লবী প্রবাসী সরকার, বিপ্লবী বাংলাদেশ প্রবাসী সরকার নাম দিয়ে আমাদের মাঠে নামতে হবে, কাজ করতে হবে, সরকার ঘোষণা করে দিতে হবে। কিন্তু যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বর আসছেন, তাহলে মনে হয় যে তার চেয়ে বড় কাজ। কারণ এখন সরাসরি আমরা মুখোমুখি, তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবে, আমরাও ডিসেম্বরে নিজেদের আত্মপ্রকাশ করব। আমরাও যেখানেই থাকি, আমরাও বাংলা মাঠ জমিনে আমরা বের হয়ে আসবো কোন সময়। এবং আমরা আর্মি ক্যান্টনমেন্টে যায় না কেন ভাই? 30 তারিখ পর্যন্ত তো এই মোতায়েনটা ছিল, 30 তারিখে গেল কি না আমরা তো জানি না সেটা। আপনাকে বলেছিলাম, আমি যখন এগুলো বলেছেন আপনারা, আপনার চ্যানেলে, অন্য চ্যানেলে, আমার চ্যানেলে বলেছি, লিখেছি, আর্মি কখনো যাবে না রে ভাই। শ্বশুর বাড়ি খাওয়ার, বালুর চরে হাগা, এত আরামের বিষয় কেউ ছাড়তে, সহজে ঘর জামাই এলাকা ছাড়তে চায়, শ্বশুর বাড়ি ছাড়তে চায়। হ্যাঁ, তারপরে যদি ঘর জামাইটা লাঠিয়াল হয়, ও তো আরো ছাড়বে না। তারা তো লাঠিয়াল ঘর জামাই, সহজে তো ছাড়বে না। এরা সহজে যাবে, ঘেটি ধরে বিদায় করতে হবে, ঘেটি ধরে বিদায় করতে হবে। কমরেড শাহ আলম নামে একজন লোক ছিলেন, তাকে পাট শাহ আলম নামে ছিলেন। খালেদা জিয়া, তার শেখ হাসিনা এবং বামপন্থী নেতারা মিলে মিটিং করতেছিল। এরশাদ বলছে, দেখেন, তারা বলছিল যে পদত্যাগ আমি কেমনে করবো, আমি তখন প্রেসিডেন্ট, এরশাদ বলছিল। তখন কেউ আর বিকল্প খুঁজে পায় না, এরশাদের কিভাবে দিবে, নির্বাচন করে সরাবে নাকি এমনি সরবে? তখন পাট শাহ আলম বলছিলেন ওই মিটিং এ, এরশাদও ছিলেন, বলছিলেন আপনি যেমনি আসছেন অমনি চলে গেলেই তো হয়, যেমনি গাছে উঠছেন অমনি নামেন।
ঠিক আছে, তো এদের এরকম, এদের যেভাবে আসছে ওইভাবে ঘেটে ধরে বিদায় করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে এরা। এবং সেই এই শাহ আলম কি সিপিবি না ওয়ার্কার্স পার্টির? উনি শাহ আলম বোধ হয় সিপিপি ছিল না, ওয়ার্কার্স পার্টি এমন হয়। ওয়ার্কার্স পার্টির শাহ আলম ছিল, আমরা তাকে চিনতাম, ওয়ার্কার্স পার্টির শাহ আলম ছিল। জি, ওই নারায়ণগঞ্জ আন্দোলন করতে হতো শ্রমিক, তাহলে উনি ওনার কথাই বলতেছেন। উনি আগে সিপিবি করতেন, সিপিবি থেকে পরে ওয়ার্কার্স পার্টিতে গেছে। মুখ না দেখি এখন আমার ভাবির ফলোয়ার আমি মিটিং করুক দেখি কয়জন লোক পায়, কারণ তাদের পাট পার দেয়। এরা যদি এখন কোরআন গলায় বাইন্ধে ঘুরে, তারপরে তো লোকজন এদের সাথে কোরআন, বেদ, বাইবেল তিনটে একবারে, হ্যাঁ না